অসীম দাবদাহ শেষে বর্ষণের অবকাশ। শেষমেশ বৃষ্টিটা শুরু হলো। দুদিন ধরে শুধু মিথ্যে আশা জাগিয়ে আবার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা হয়ে। অফিসের এসির আবহাওয়ার ভিতরে থাকলে বৃষ্টির আমেজটা ঠিক নেওয়া যায় না। সন্ধে আগত প্রায়, যদিও মেঘের ঘন ঘটায় ইতিমধ্যেই দিনের আলো নিভিয়ে ফেলেছে। ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টিমাখা সন্ধে, আর কি চাই? বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। তার উপর আজ আমি ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতেই হবে, যে করেই হোক। অনেকদিন শত চেষ্টা করেও কিছুতেই কিঞ্চিত একটা ভাবনাও আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যে দিতে হবে। তাই এক কাপ কফি সহযোগে ডায়েরিটা নিয়ে বসে পড়লাম জমিয়ে। সমস্যাটা সেই একই জায়গায় গিয়ে দাঁড়ালো। ঠিক কি নিয়ে লিখব? এই পরিবেশটা যদিও একটু ভুতুড়ে আবেশের দিকেই নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তাগুলোকে। তাছাড়া লিখতে বসে আমার ওই ভূতেই বেশি পায়, প্রেম প্রেম পায় না। ভূতের প্রতি টান আমার ছোট থেকেই, যদিও ভূতে ভয়ও পাই প্রচন্ড। রাতে একা থাকলে তো আজও বাইরের ঘরের আলো জ্বালিয়ে শুতে হয়, নইলেই মনে হয় কেউ যেন আমার পাশেই শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুললেই বুঝি দেখতে পাবো, বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তলা থেকে হাত বার করে টেনে ধরলো পাটা। এইরকম নানা রকম ভাবনা। কোনো রকমে যদি ঘুমিয়েও পড়ি, তবু প্রচন্ড একটা ভয়ের স্বপ্ন দেখে ধড়পড়িয়ে ওঠাটাও অসম্ভব। সে যাই হোক, ভুতুড়ে অভিজ্ঞতায় অভিজ্ঞ অনেক ব্যক্তির সাক্ষ্যই আছে আমার কাছে। কারণ সুযোগ পেলেই মা, বাবা, পিসি, দাদা, দিদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নির্বিশেষে আমি ভূতের গল্পই শুনতে চাই। আর প্রায় সকলের ঝুলিতেই একটা না একটা ভৌতিক অভিজ্ঞতার কাহিনী থেকেই যায়। সে নিজের হোক বা কারোর কাছে শোনাই হোক। তার মধ্যে কিছু মানুষ যে গাল গল্প দেয় না তা নয়, তবে বেশিরভাগই সত্যি ঘটনা। ভূতটা সত্যি কিনা সন্দেহ থাকলেও ভয়টা নিঃসন্দেহে সত্যি। যেমন আমার এক দাদা, বিল্টুদা। সে যে কি ডান পিটে আর ভয় ডরহীন, না দেখলে বোঝানো সম্ভব নয়। মানে শুধু ভূতের বিষয় নয়, লৌকিক অলৌকিক সব বিষয়। সেদিন মামার বাড়ি গিয়ে এরকমই এক বৃষ্টি ভেজা সন্ধেতে আড্ডা শুরু হলে আমি অভ্যেসবশত টুক করে ভূতের গল্পের ব্যাপারটা একটু তুলে দিলাম আলতো করে। তা বিল্টুদা তো প্রথমে বলেই দিল, ওসব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাসও করি না। যত রাজ্যের বুজরুকি। শোন, মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে এক রাত কাটিয়েছি বেড ধরে। আমাদের গ্রামের ওই পুরনো বিশাল বাড়িতেও একা রাত কাটিয়েছি প্রায় 1 সপ্তাহ। কোনোদিন গাটা পর্যন্ত শিউরে ওঠেনি। আমি বললাম, সে তুমি ভয় নাই পেতে পারো, তারা তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাওনি। দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহসী। যেই না বলা, সে লাফিয়ে উঠল। তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দেব। সেই সময় প্রায় আমরা এই বারাসাত থেকে জাগুলির দিকে 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলেই। এই তো পিকলুও যেত। কিরে পিকলু বল? পিকলুদাও ছিল সেদিন আড্ডায়। সে সম্মতি দিল, বলল, আরে ভাই, সেদিনকার কথা বলছিস? সে এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। বিল্টুদা আবার শুরু করলো, তা ওই রাস্তার ময়না রাস্তাটা, তার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা 4 কিলোমিটারের বা তার বেশি হবে রাস্তাটা। NH-34-এর এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্ততে গিয়ে ওঠে, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন। কারণ সারা দিন ওই রাস্তাটা সকালে ব্যবহার হলেও সন্ধ্যের পর ওদিকে আর কেউ ভিড়ত না। সবাই বলতো ওই রাস্তায় যে যায় তারই নাকি বাড়ি ফেরা হয় না সে রাতে।
পরদিন তাদের পাওয়া যেত অচৈতন্য বা দু একবার তো মৃত অবস্থাতেও। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তায় যেতামও না, কারণ সন্ধ্যের আগেই ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠ্যাঙাবে। কিন্তু সেদিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে তা খেয়াল নেই। আলো প্রায় নিভু নিভু। তখন খেয়াল হলো, এই রে, অনেকটা চলে এসেছি তো। এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়ে গেলেও রাত 8টা কম করে বাজবেই বাড়ি ঢুকতে, তার উপর শীতের সময়, অন্ধকার হতে আরো 10 মিনিট। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে এত রাতে ঢুকলে। খুব জোরে পা চালাতে লাগলাম, মাথায় প্রচন্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষে নেই। হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়ল। আমি বললাম, ভাই শর্টকাট নেই, অন্তত 6:30টার মধ্যে ঢুকতে পারবো। একজন আতকে উঠল, বলল, পাগল নাকি, ওই রাস্তার গল্প ভালো না, ওসব ভূত টুতের নিয়ে ছেলা খেলা একেবারে নয়। কিন্তু কে কার কথা শুনি। আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়, বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পিছন পিছন। আমরা 4 জন ছিলাম সেদিন 3টে সাইকেলে। সুজয় বসেছিল সন্তুর পিছনে। প্রথমে বাকিরা একটু ভয় ভয় পেলেও আমরা আবার এতটাই গল্পে মত্ত হয়ে গেলাম যে ওসব মাথা থেকে চলে গেল। এভাবে কতটা গেছি ঠিক জানি না। হঠাৎ খেয়াল হলো আমাকে প্যাডেলিং করতে প্রচন্ড শক্তি দিতে হচ্ছে। রীতিমতো ঘেমে গিয়েছি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখছিস তখন আরো বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলার, ছোটাছুটি করার অভ্যেস ছিল, তাই যত পথই সাইক্লিং করি না কেন এইরকম কষ্ট হবার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে যেন 3-4 জন একসাথে আমার সাইকেলের পিছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকেই পেছনে বসাইনি আজ। কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিকলুকে কথাটা বলতেই ও চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। শুধু বলল, ভাই যত তাড়াতাড়ি সম্ভব পা চালা, কোনো দিকে তাকাস না। আমি মুখে বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। গা হাত পা কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল, তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় পিকলু বলল, ও কি, তো সাইকেলের সামনের চাকা অমন উঠে আসছে কেন? আমি ওকে কিভাবে তখন বোঝাই যে আমার মনে হচ্ছে কেউ আমার সাইকেলটাকে পেছন দিকে টেনে ধরে রাখতে চাইছে। এমন সময় এক ঝলক আলো এসে পড়লো আমাদের মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মেন রোডে। সাথে সাথেই সেই অসম ভার আমার সাইকেলের কেরিয়ার থেকে হঠাৎ যেন চলে গেল। খুব জোরে চালাচ্ছিলাম, তাই সাইকেলটা লাফিয়ে উঠল। কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীব্র বেগে বাড়ি ফিরলাম। বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারি। আমাদের বাড়ি গেল। আমার সাইকেলের কেরিয়ারের উপর দুদিকের লোহার রড তাতে দুটো হাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মতো ঢুকে গেছে। বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে। যা বৃষ্টি, বাইরে বেরিয়ে কিছু কিনে আনাও মুশকিল। আর এরকম বর্ষার দিনে একটু মুখরোচক না হলে কি আর চলে? আমার আবার বৃষ্টির দিনে মাঝে মাঝে পিৎজার খিদে পায়। আর অর্ডার করে দিই। খুব জোর 8 ঘন্টা নেবে আসতে। যাই হোক, এরকম একটা ঝড় জলের দিনে ভূতের কথা হচ্ছে আর আমার জামাইবাবুর কথা আসবে না, তা কি আর হতে পারে? তার অভিজ্ঞতাগুলো আবার অদ্ভুত। জামাইবাবু বলে সে নাকি কোনো জায়গায় কোনো অশুভ কিছু ঘটলে বা কোনো অশরীরী থেকে থাকলে সেই অশরীরী নাকি ওকে দেখতে পায় বা কখনো অনুভব করতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে ছোট বলে আমাকে যা পারে টুপি পরায়। আমার ভূত সম্পর্কে আকর্ষণটা তার জানা, তাই বানিয়ে মুখরোচক গল্প বলে। এই যেমন আমাদের বাড়ির ছাদে একদিন আমি দিদি জামাইবাবু উঠছিলাম। আমাদের দোতলাটা ফাঁকাই থাকে সাধারণত। আত্মীয় স্বজন আসলে তখন তাদের জন্যই ব্যবস্থা করা হয়, তাই 1তলা থেকে 3তলার সিঁড়িটা একদম শুনশান। সিঁড়ি দিয়ে জামাইবাবু আগেই উঠছিল।
হঠাৎ 3 তলায় ওঠার আগের চাতালে দাঁড়িয়ে পড়ল, কেমন যেন থতমত খেয়ে। বলল, তোরা যা, তারপর উঠছি। ছাদে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হলো, তো বলে যে এখন বললে ভয় পেয়ে যাবে, পরে বলবো। জোর করতে বলল, তোদের বাড়ির আশেপাশে কোনো মসজিদ আছে? বললাম, হ্যাঁ, 2 বাড়ি পরে। কেন? না, তখন যখন উঠছিলাম ওই চাতালে একজন টুপি পরা দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছিল। বাকিটা জিজ্ঞাসা করিস না। ভয় সত্যি যে পাইনি তা নয়, তাই আর কিছু জিজ্ঞাসা করতে পারিনি। পরে অবশ্য ভেবেছিলাম পাশের মসজিদটা ও নিশ্চয়ই দেখেছে, সেই নিয়ে একটা গল্প ভেবে ভয় দেখালো বুঝি। কিন্তু একবার এমন একটা ঘটনা ঘটলো যে তার কোনো ব্যাখ্যা সত্যিই পেলাম না। এতক্ষণে ফোন চলে এসেছে ডমিনোস থেকে, আবার নিচে যেতে হবে। এটাই আমাদের নিয়ম, ফ্ল্যাটে অপরিচিত কাউকে উঠতে দেওয়া যাবে না। সিঁড়ির লাইটটার যে কি হয় মাঝে মধ্যেই কেটে যায়, অন্ধকারেই নামতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, একবার আমার মামার বাড়ির সকলে দিদি জামাইবাবু সহযোগে পিসির বাড়ি গিয়েছিলাম মুর্শিদাবাদের আওরঙ্গাবাদে। সারাদিন পদ্মার ধারে নিমতিতার রাজবাড়ি ইত্যাদি দেখার পর আমরা বাড়ি ফিরলাম। পিসির রান্নার হাত অসামান্য। রাতে সেই মহাভোজ কবজি ডুবিয়ে খাওয়া চলছে, এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিকে ডেকে বলল, আচ্ছা, তোমাদের বাড়ির পাশে কোনো বিধবা মহিলা কোনো ছোট বাচ্চাকে নিয়ে থাকে বা থাকতো কি? পিসি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন বলো তো? সে বলে, না, এমনি, বলে আবার খেতে শুরু করে দেয়। পিসি আর সেই মুহূর্তে কিছু জিজ্ঞাসা করতে পারে না, তবে খটকা থেকেই যায়। না জানি রাস্তার ধারে কেউ কোনো কিছু বলেছে কিনা। গ্রামের লোকজন, শত্রুর তো অভাব নেই, কে কি উদ্দেশ্যে কি বলে থাকবে আর নতুন জামাই কি ভাববে সেসব শুনে এই নিয়ে পিসি প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। পিসে মশাইকেও জানায়। শেষে আমার ডাক পড়ে যে কেউ কি এরকম রাস্তায় কিছু বলেছে বা জামাইবাবুর সাথে কেউ কি আলাদাভাবে কথা বলেছিল? আমি যথারীতি বললাম, না তো, এরকম কিছুই ঘটেনি। পিসি তখন বলল, আসলে এক বিধবা মহিলা তো সত্যি এইরকম কাছাকাছি বাড়িতে থাকতো, পাড়াতেই বাড়ি, কিন্তু সে তো বহুদিন হলো হঠাৎ একদিন কাজে আসা বন্ধ করে দেয়। পরে শুনেছিল গায়ে আগুন দেয় বাচ্চাকে নিয়ে। সেই নিয়ে গ্রামের লোকেরা যত আকথা কুকথা বলতে থাকে। কে জানে তোর জামাইবাবুকে কে কি বলল, চিন্তার বিষয়। একদিন জিজ্ঞাসা করিস তো তোর জামাইবাবুকে আলাদা করে। আমি এখনো এক বিশাল কাজ পেয়ে লাফাতে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে। জামাইবাবুকে জিজ্ঞাসা করে জানা গেল ব্যাপারটা। খাবার টেবিলের থেকে পিসিদের বাড়ির সদর দরজাটা দেখা যায়। আমরা যখন খাচ্ছিলাম, জামাইবাবু নাকি দেখে ওই সদর দরজার সামনে একটি সাদা শাড়ি পরা মাঝ বয়সী মহিলা একটা বাচ্চা হাতে ধরে দাঁড়িয়ে, যেন ঢুকতে চাইছে বাড়িতে। কিছুটা এগিয়েও এলো, কিন্তু তুলসী মণ্ডপটা আর পেরোতে পারল না। জামাইবাবুর চোখাচোখি হতেই আবার ফিরে গেল। সবচেয়ে আশ্চর্যের কথা, সদর দরজাটা সন্ধ্যের পর থেকে খিল দেওয়া হয়েছিল, আর খোলাই হয়নি কোনো কারণে। অদ্ভুত লেগেছিল কথাটা শুনে। আমার বাড়ির পাশের মসজিদটি একদিন এসে লক্ষ্য করে দেখাই যায়, তবে এই ব্যাপারটা জানা সত্যিই অস্বাভাবিক। কিন্তু এসব ভাবতে ভাবতে তো সেই অনেকক্ষণ হলো আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম, খেয়ালই নেই এখনো নিচে পৌঁছলাম না কেন। সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। আমি আরো তাড়াতাড়ি নামতে শুরু করলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, এইটুকু নামতে এত সময় লাগে নাকি? রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকালাম। হ্যাঁ, একতলের গ্রিলটা চোখে পড়ছে আবছা আলো, মানে আমি 2 তলায়। এতক্ষণে একটা তলা নামলাম, আরো তাড়াহুড়ো করে নামতে শুরু করলাম। এই বাঁকটা ঘুরলেই মেন গেটটা পাবো, কিন্তু কই কই সেই দরজাটা? আমি আবার রেলিং দিয়ে ঝুঁকে নিচে তাকালাম। এ কি, আমি তো এখনো 2 তলায়। এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। কিছু মাথায় আসছে না, কোনো হিসেব যেন মিলছে না। আমি এবার উপরে উঠতে থাকলাম। এর উপরের তলাতেই তো আমার ফ্ল্যাট, কিন্তু কই
ওটা তো খুঁজে পাচ্ছি না। দোতলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ থাকে, জানি না কি কারণে কোনো দিনও ওখানে কোনো ভাড়া আসেনি। তাই সেই ফ্ল্যাটে যে কাউকে ডাকবো তারও উপায় নেই। আমি দিক বিদিক শূন্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে লাগলাম, না উঠতে পারছি না নিচে নামতে। ঠিক এই সময় হঠাৎ নিচে গেট খোলার আওয়াজ পেলাম। কেউ একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো পাওয়া গেল। রেলিংয়ে ঝুঁকে দেখলাম আবছা আলোয় একটা ক্যাপ পরা ছেলে উঠে আসছে বলে মনে হলো, পিৎজার বাক্স হাতে। কিন্তু ডেলিভারির ছেলেটিকে তো আমি আমার ফ্ল্যাট নাম্বার বলিনি, সে কিভাবে জানলো? আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ, সে খুললই বা কেমন করে? আমি আরো আড়ষ্ট হয়ে পড়লাম, আর যেন হাত পা নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ উপরে উঠে আসছে। আমি আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর বেরোচ্ছে না কেন? এ কি? ছেলেটা আমার থেকে 2 হাত নিচে এসে দাঁড়ালো। ধীরে ধীরে উপরের দিকে তাকাচ্ছে সে, চোখগুলো যেন ধিক ধিক করে জ্বলছে। হঠাৎ হঠাৎ আমার কানের পাশে কেউ যেন বলে উঠল, ম্যাডাম, ইউর পিৎজা ইজ হিয়ার। ফোনের রিংটোনের আওয়াজে ধর পড়িয়ে উঠলাম। ওফ, তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। আমি নিজের ঘরে ডায়েরিটা খোলা সামনে, কখন ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে কে জানে। এই হচ্ছে আমার সমস্যা, ভূতের কথা লেখাও চাই, আবার সেই নিয়ে ভাবতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত। ফোনটা ধরলাম, ওপার থেকে আওয়াজ এলো, ম্যাডাম, আপনার অর্ডারটা ডেলিভারি করতে না পারার জন্য খুব দুঃখিত। আসলে বৃষ্টিতে কোনো ওয়ার্কার বেরোতে চাইছে না, প্লিজ কিছু মনে করবেন না। আপনার অর্ডারটা ক্যান্সেল করা হলো, আর আমরা এখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করিয়ে দিচ্ছি। সত্যি তো, এই যে বৃষ্টি আর বাজ পড়ছে, বাইরে কারোর পক্ষেই বেরোনো সম্ভব নয়। ইটস ওকে বলে ফোনটা রেখে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়ল। হঠাৎ বুকটা ছ্যাঁক করে উঠল। দরজাটা খোলা, দরজার ঠিক বাইরে একটি বাক্স পড়ে, উপরে লেখা ডমিনোস পিৎজা।